হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং এভরিবডি। তো আজকে আমি তোমাদের যে ইউনিটটা শুরু করব সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। তো এখানে মেইনলি যে বিষয়গুলো তোমাদের আছে, তোমরা এখানে দেখতে পাবে বিভিন্ন ইম্পর্টেন্স অফ কেমিস্ট্রি, মানে রসায়নের যে বিভিন্ন গুরুত্ব, নেচার অফ ম্যাটার, পদার্থের যে প্রকৃতি, বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার ইউনিটস, মানে বিভিন্ন ভৌত রাশি এবং তাদের যে এককগুলো, সিজিএস, এসআই, এপিএস এটসেট্রা, অ্যাকিউরেসি, অ্যাবসোলুট এরর, সিগনিফিক্যান্ট ফিগার, রাউন্ডিং অফ। ঠিক আছে, এগুলো তোমরা মোটামুটি 9-10-এ পড়েছো এবং এগুলো মোস্টলি থিওরি বেসিস। তো আমি সেদিকে যাচ্ছি না, তবে এগুলো সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে, তো আমি যেটা স্টার্ট করব সেটা হচ্ছে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। ঠিক আছে, লজ অফ কেমিক্যাল কম্বিনেশন, যেটা তোমরা হয়তো আগে পড়োনি বা পড়লে হয়তো শুনে থাকবে কিছু এই সম্পর্কে। তো আমি আজকে সেটাই স্টার্ট করব, যে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন সেটা হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রাবলী। এটা কী জিনিস দেখো, বলছে যে যখন দুই বা ততোধিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক নতুন পদার্থ উৎপন্ন করে, সেই পদার্থগুলি কতগুলো নির্দিষ্ট সূত্র মেনে চলে, বা রিয়াকশানটা যেটা হয় সেটা একটা নির্দিষ্ট সূত্র মেনে রিয়াকশানটা হয়, সেটাকে বলা হয় রাসায়নিক সংযোগ সূত্র। এবং এই ধরনের 5টা সূত্র আমরা পড়ব। তার মধ্যে যে ফার্স্ট ল সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস বলতে যে দেখো, সূত্রটা আমি আগে বলে দিই। বলছে যে দ্য মাস অফ দ্য প্রোডাক্টস ইন এ কেমিক্যাল রিয়াকশান মাস্ট বি ইকুয়াল টু দ্য মাস অফ দ্য রিয়াক্ট্যান্টস। মানে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান হবে। মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে যে মোট ভরের পরিমাণ অপরিবর্তিত থাকবে, যেটা তোমরা অনেক সময় পড়েছো যে মাস নেভার বি ক্রিয়েটেড নেভার বি ডেস্ট্রয়েড, মানে ভরের ধ্বংস হয় না, ভরকে সৃষ্টি করাও যায় না, ঠিক সেরকমই একটা। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি। দেখো, যদি তোমরা দেখো এখানে দুটো এলিমেন্ট এ এবং বি, এই দুটো এলিমেন্ট রিয়াকশান করে যদি এ বি একটা যৌগ তৈরি করে, এই এবি কম্পাউন্ডটার যে মাস হবে সেটা কিন্তু এই দুটো এলিমেন্টের যে মাসের যোগফল সামেশনের সমান হবে, ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে কি বললাম না, সাম অফ মাস অফ রিয়াক্ট্যান্টস ইকুয়ালস টু সাম অফ মাস অফ দ্য প্রোডাক্টস। বোঝা গেল? এখানে এক্সাম্পল হিসেবে দেখো দেখিয়েছি, যদি কার্বন এবং অক্সিজেন রিয়াকশান করে CO2 তৈরি করে, তাহলে কার্বন আর অক্সিজেনের যে মোট ভর সেটা কিন্তু CO2-র মোট ভরের সমান হবে। এবং তোমরা নিশ্চয়ই অ্যাটমিক মাস সম্পর্কে হয়তো জানবে, বা যদি না জানো আমি আবার পরে এক সময় বলবো বিভিন্ন অ্যাটমিক মাস, মোলার মাস সম্পর্কে। দেখো, কার্বনের অ্যাটমিক মাস আমি এখানে লিখে দিয়েছি 12 এবং অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16। তো এখানে কার্বন একটা আছে, তার জন্য কার্বন অ্যাটমিক মাস 12। এখানে অক্সিজেনের দুটো অ্যাটম আছে, তাহলে জন্য 16 × 2 মানে 32। তাহলে এখানে যে টোটাল মাসটা হলো 44। কিন্তু এখানে CO2 দেখো, কার্বনের 12 আর O2 হচ্ছে 16 × 2 44। তাহলে কি হলো, দুটো যে মাস দুটো সমান, মানে রিয়াকশানের আগে যেটা ছিল আর রিয়াকশান করার পরে যে মাসটা হলো দুটো ইকুয়াল হলো। তাহলে কি বলবো, যে এই রিয়াকশানটা ল অফ কনজারভেশন মাসকে মেনে চলছে। ঠিক আছে, দেখো একটা যদি কোশ্চেন দিয়ে আমি একটা প্রবলেম দিয়েছি, এখানে প্রবলেম দিয়ে আরও ইজিলি বোঝা যাবে। দেখো প্রবলেমটা আমি পড়ছি, যে 1.5 গ্রাম অফ C2H6 on complete combustion give 4.4 gram of CO2 and 2.7 gram of H2O, so that the reaction obeys the law of conservation of mass. ঠিক আছে, মানে দেখাতে হবে যে C2H6 কে আমরা যদি
জ্বালিয়ে দিই বা কম্বাসন করি, তাহলে 4.4 গ্রাম যে CO2 এবং 2.7 গ্রাম যে H2 উৎপন্ন হচ্ছে, সেটা একটা এই লটাকে ওবে করছে। তো প্রথমে আমরা রিয়াকশানটা লিখব। রিয়াকশানটা দেখো বলেছে C2H6 আর O2 সাথে রিয়াকশান করে কি হবে, কম্বাসন করতে নিশ্চয়ই O2 লাগবে আমাদের, O2 ছাড়া তো কম্বাসন সম্ভব নয়। তাহলে রিয়াকশানটা প্রথমে লিখলাম যে C2H6 এর সাথে অক্সিজেনে কম্বাসন করে CO2 আর জল, এবং কিছু হিট উৎপন্ন হলো। কম্বাসন করলে হিটটা উৎপন্নই হয়, এবং সেটাকে প্রথমে আমরা ব্যালেন্স করলাম। নিশ্চয়ই তোমরা সবাই ব্যালেন্স জানো, যদি কেউ না জেনে থাকো তাহলে যখন আমরা ব্যালেন্সের ইউনিটটা পড়াবো তখন সেখানে শিখিয়ে দেবো অবশ্যই, আশা করি সবাই জানো। ঠিক আছে, তো ব্যালেন্স করার পরে দেখো আমাদের এখানে কি হয়েছে, যে C2H6 কত গ্রাম, 1.5 গ্রাম নেওয়া হয়েছিল, এবং নেওয়ার পরে যে CO2 উৎপন্ন হয়েছিল 4.4 গ্রাম, আর ওয়াটার হয়েছিল 2.7 গ্রাম। এবার দেখো আমাদের যেটা জানা নেই সেটা হচ্ছে অক্সিজেন। এবার অক্সিজেনের যদি আমরা মাসটাকে বার করতে চাই, তাহলে আমাদেরকে আগে নাম্বার অফ মোলস বার করতে হবে ইথেনের। ঠিক আছে, তো ইথেনের দেখো নাম্বার অফ মোলস বার করার একটা নিয়ম আছে, যে মাস গিভেন বাই মোলার মাস, মানে যে মাসটা ওখানে দেওয়া আছে তাকে মোলার মাস দিয়ে ডিভাইড করলে তা আমরা নাম্বার অফ মোলসটা পেয়ে যাব। তাকে ওখানে মাস গিভেন দিয়েছিল 1.5 গ্রাম, আর মোলার মাস হচ্ছে হাইড্রোজেনের, কার্বনের হচ্ছে তোমার 12, এখানে দুটো কার্বনের দুটো অ্যাটম আছে, তা 2 × 12 প্লাস হাইড্রোজেনের 1 করে, তো 6 × 1 মানে 6, তো 1.5/30 মানে হচ্ছে তোমার 1/20 = 0.05 মোল। তাহলে এত মোল পাওয়া গেল ইথেন। তাহলে দেখো এখানে কত মোলের সাথে কত মোল অক্সিজেন রিয়াকশন করেছে, যে 2 মোল ইথেনের সাথে 7 মোল অক্সিজেন রিয়াকশন করেছে। তাহলে যদি 0.05 মোল ইথেন হতো, তাহলে কত মোল অক্সিজেন লাগতো, সেখান থেকে আমরা বার করছি দেখো 7/40 মোলস অফ O2। এবার এখান থেকে আমরা দেখো অক্সিজেনের মাসটা কীভাবে বার করি। অক্সিজেন দেখো এখানে নাম্বার অফ মোলস অফ O2 = আবার এখানে মাস বাই মোলার মাস। এবার আমাদের নাম্বার অফ মোলস O2 বেরিয়ে গেছে 7/40, এখান থেকে মাসটা বার করবো। মোলার মাসটা আমরা সবাই জানি, অক্সিজেন হচ্ছে 16 × 2 মানে 32। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো মাসটা বেরিয়ে গেল 5.6 গ্রাম। এই 5.6 গ্রামটা আমি এখানে লিখলাম, এই 5.6 গ্রাম O2 আমাদের লেগেছে। তাহলে 5.6 গ্রাম O2 আর 1.5 গ্রাম ইথেন, টোটাল যোগ করলে হচ্ছে 7.1 গ্রাম। আর এ পাশে দেখো তুমি 4.4 গ্রাম CO2, 2.7 গ্রাম H2O, তাহলে মোট হচ্ছে 7.1 গ্রাম। তাহলে কি হচ্ছে, এরা নিশ্চয়ই মাস অফ ল অফ কনজারভেশন মাসটাকে ওবে করছে। বুঝে গেল? তারপরে আসছে আমরা দ্বিতীয় লটা কি হচ্ছে, ল অফ কনস্ট্যান্ট অর ডেফিনাইট প্রপোর্শন। দেখো বলছে যে a chemical compound, no matter from which source it has been obtained, it will contain the same element combined together in the same fixed proportion by mass. ঠিক আছে, মানে আমি যদি এটা বাংলায় বলি, যে কোনো নির্দিষ্ট মৌলকে যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন বা যেভাবেই তৈরি করা হোক না কেন, যৌগটি কতগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত হয়, এবং যৌগটিতে উপাদান মৌলগুলির ভরের অনুপাতও কিন্তু সর্বদা স্থিরই থাকে। ঠিক আছে, যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে নিতে যাই, জল, সেটা তোমার সমুদ্রের জল হতে পারে, ট্যাপ ওয়াটার হতে পারে, বৃষ্টির জল হতে পারে, কিন্তু সেখানে হাইড্রোজেন আর অক্সিজেনের যে রেশিওটা সেটা কি আলাদা হবে, সেটা কিন্তু এখানে বলছে যে এ কেমিক্যাল কম্পাউন্ড, সাপোজ H2O, নো ম্যাটার ফ্রম হুইচ সোর্স ইট হ্যাজ বিন অবটেইন, মানে সেটা সি থেকে হতে পারে, ট্যাপ থেকে হতে পারে, আবার রেইন থেকে হতে পারে, যে কোনো সোর্স থেকে আমরা নিতে পারি। ইট উইল কন্টেইন দ্য সেম এলিমেন্ট। এখানে দেখো সেম এলিমেন্ট, হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন, এদের তিনটেরই কিন্তু সেম এলিমেন্ট, কম্বাইন্ড টুগেদার ইন দ্য সেম ফিক্সড প্রপোর্শন। মানে দেখো সেম ফিক্সড প্রপোর্শন, দেখো H2 হাইড্রোজেনের দুটোর জন্য 2 আর অক্সিজেনের 16, এখানেও তাই 2:16, 2:16, তাহলে হচ্ছে 1:8, 1:8, 1:8। মানে কি, আমরা জল সেটা ট্যাপ ওয়াটার হতে পারে, সি ওয়াটার হতে পারে, রেইন ওয়াটার হতে পারে, কিন্তু তাদের রেশিওটা কিন্তু সর্বদা ফিক্সড থাকবে। সেটাই বলছে ল অফ ডেফিনিট প্রপোর্শন আর কনস্ট্যান্ট প্রপোর্শন। বুঝে গেল? তাহলে এখানে আমরা একটা কোশ্চেন দেখা যাক। এখানে দুটো এক্সপেরিমেন্ট করা হয়েছে, ঠিক আছে।
বলছে একটা এক্সপেরিমেন্ট ওয়ানে কি করেছে না 0.243 গ্রাম অফ ম্যাগনেসিয়াম অন বার্নিং উইথ অক্সিজেন ইল 0.4030 গ্রাম অফ ম্যাগনেসিয়াম অক্সাইড। 0.243 গ্রাম ম্যাগনেসিয়াম কি অক্সিজেনে জ্বালানোর ফলে 0.4030 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। ইন আদার এক্সপেরিমেন্ট 0.182 গ্রাম ম্যাগনেসিয়াম বার্নিং উইথ অক্সিজেন ইল্ড 0.302 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে দুটো এক্সপেরিমেন্ট আলাদা আলাদাভাবে করা হয়েছে। আমরা যদি এটাকে একটা টেবিলের সাহায্যে লিখি, দেখো এক্সপেরিমেন্ট অনেক কি নেওয়া হয়েছিল, ম্যাগনেসিয়াম, অক্সিজেন আর ম্যাগনেসিয়াম অক্সাইড, দুটো এক্সপেরিমেন্ট এইগুলো নেওয়া হয়েছে। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন রিয়াকশন করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে। তা এই এক্সপেরিমেন্ট ওয়ানে ম্যাগনেসিয়ামের পরিমাণ কত ছিল 0.243 গ্রাম এবং এমজিওর পরিমাণ কত ছিল 0.4030। তাহলে অক্সিজেনের পরিমাণ কত হবে, তাহলে এটা মাইনাস এটা করলে আমরা অক্সিজেনটা পেরিয়ে যাবো, কারণ এই দুটো মিলে তো এটা তৈরি হয়েছে। তাহলে আমাদের দেওয়া আছে এই ভ্যালু আর দেওয়া আছে এই ভ্যালুটা, তাহলে এই ভ্যালু থেকে যদি এই ভ্যালুটাই আমরা মাইনাস করি তাহলে এই ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক সেম এক্সপেরিমেন্ট টুতেও আমরা এই দুটো ভ্যালু দেওয়া আছে সেটা পেয়ে গেলাম। তাহলে আমরা সেখান থেকে যদি ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের রেশিও দুটো বার করি তাহলে দেখবে যে দুটো রেশিও হচ্ছে 3:2, এরও 3:2। ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের এক্সপেরিমেন্ট ওয়ানে 0.243 বা 0.160 3:2, এবং এক্সপেরিমেন্ট যেটা 2 আছে সেটাও কিন্তু 0.182 বা 0.120, নিয়ার অ্যাবাউট 3:2 ওই হবে। তাহলে এটাও এরা ল অফ কনস্ট্যান্ট প্রপার্টিসটাকে মেনে চলছে। তারপর হচ্ছে থার্ড ল অফ মাল্টিপল প্রপোর্শন। দেখো এটাও একটা খুব ভালো ল এবং এটা খুবই ইজি। কি বলছে যে হোয়েন টু এলিমেন্টস কম্বাইন টু ফর্ম মোর দ্যান ওয়ান কম্পাউন্ড, যখন দুটো এলিমেন্ট যুক্ত হয়ে একের অধিক যৌগ তৈরি করবে, দেন দ্য ডিফারেন্ট মাসেস অফ ওয়ান এলিমেন্ট হুইচ কম্বাইন্স উইথ ফিক্সড মাস অফ আদার এলিমেন্টস বিয়ার্স এ স্মল হোল নাম্বার রেশিও টু ওয়ান অ্যানাদার। ঠিক আছে, এখানটা দেখো যে কি বলছে, দেখো বলছে যে দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক যৌগ উৎপন্ন হয় তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটির যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয় সেই ভরগুলির মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকে। ঠিক আছে, সরল অনুপাতে, এবং সেটা হচ্ছে ছোট, অবশ্যই ছোট হতে হবে, স্মল, ছোট পূর্ণ সংখ্যার অনুপাত। তো এটা যদি আমি একটা এক্সাম্পল দিই তা খুব ভালোভাবে বোঝাবে। দেখো এক একটা লাইন ধরে বলবো, ভালোভাবে বুঝবে। প্রথমে বলেছিল কি যে হোয়েন টু এলিমেন্টস কম্বাইন, টু এলিমেন্টস কার্বন অ্যান্ড অক্সিজেন, কার্বন অ্যান্ড অক্সিজেন, তো এই দুটো এলিমেন্ট তারপর বলেছে কি কম্বাইন টু ফর্ম, কম্বাইন করবে, কম্বাইন করে কি ফর্ম করবে মোর দেন ওয়ান কম্পাউন্ড। কার্বন আর অক্সিজেন একবার CO2 তৈরি করবে, কার্বন আর অক্সিজেন একবার কার্বন মনোক্সাইড তৈরি করবে। তাহলে হোয়েন টু এলিমেন্টস কম্বাইন টু ফর্ম মোর দেন ওয়ান কম্পাউন্ড, মোর দেন ওয়ান কম্পাউন্ড, দেন দ্য ডিফারেন্ট মাস, ডিফারেন্ট মাস কি হচ্ছে না এখানে অক্সিজেন O2 হচ্ছে 32, এখানে অক্সিজেন হচ্ছে 16, তাহলে এটা ডিফারেন্ট মাস। দেন দ্য ডিফারেন্ট মাসেস অফ ওয়ান এলিমেন্ট, ওয়ান এলিমেন্টটা কি এখানে অক্সিজেন, হুইচ কম্বাইন্স উইথ ফিক্সড মাস, ফিক্সড মাস এখানে এখানে কার্বনের 12, এখানেও কার্বনের 12, ফিক্সড মাস অফ আদার এলিমেন্ট বিয়ার্স এ স্মল হোল নাম্বার রেশিও টু ওয়ান অ্যানাদার। তাহলে দেখো এখানে যে রেশিও যেটা তৈরি হবে সেটা হচ্ছে একটা স্মল রেশিও হবে। ঠিক আছে, এখানে ডিফারেন্ট মাসেস অফ অক্সিজেন 32:16, হুইচ কম্বাইন্স উইথ ফিক্সড মাস অফ কার্বন, ফিক্সড মাস কার্বনগুলোর 12। তো দেখো যদি 32:16 করি আমরা তাহলে যে রেশিওটা হবে 2:1, যেটা কিনা একটা স্মল হোল রেশিও। ঠিক আছে, ঠিক তেমনিভাবে আমরা যদি হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কম্বাইনটা করি তো দেখো হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কম্বাইন করলে কি হবে, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে হাইড্রোজেন একবার H2 তৈরি হবে, একবার H2O2 তৈরি হবে। তাই H2ওর ক্ষেত্রে দেখো 2:16 এবং H2O2 2:32, তাহলে এখানে ফিক্স হচ্ছে হাইড্রোজেনের আর ডিফারেন্ট মাস হচ্ছে অক্সিজেনের এখানেও।
তো এই ডিফারেন্ট মাস যে রেশিওটা হবে সেটা কিন্তু স্মল হোল রেশিও হবে, সেটা কিন্তু এই সূত্রটা বলতে চাইছে। একটা কোশ্চেন দিয়েছি এখানে, দেখো খুব ভালো কোশ্চেন, যে নাইট্রোজেন আর অক্সিজেন মিলে যে কম্পাউন্ডগুলো তৈরি করছে 1 2 3 4 5 5টা কম্পাউন্ড, মোর দ্যান ওয়ান কম্পাউন্ড। সেখানে নাইট্রোজেন আর অক্সিজেনের দেখো আমি মাসের মাসটাও দিয়ে দিয়েছি। এখানে দেখো বলেছিল ওখানে যে হোয়েন টু এলিমেন্ট কম্বাইন টু ফর্ম মোর দ্যান ওয়ান কম্পাউন্ড দেন দ্য ডিফারেন্ট মাসেস অফ ওয়ান এলিমেন্ট হুইচ কম্বাইন উইথ ফিক্সড মাস। এখানে কিন্তু কোনোটাই ফিক্সড মাস হচ্ছে না। তো এই নাইট্রোজেনটাকে ফিক্স মাস করার জন্য আমাদেরকে এদের সাথে কোনো একটা সংখ্যা গুণ করে দেখে ফিক্স মাস করতে হবে, ঠিক আছে। এই যে N2O, NO, N2O3, NO2, N2O5 যে কম্পাউন্ডগুলো তৈরি হলো, এদের মধ্যে আমরা নাইট্রোজেনকে ফিক্স করে নিয়েছি ফিক্স মাস, এবং তার জন্য এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, কারণ আমাদের রেশিওটা নিয়ে ব্যাপার, কোন সংখ্যাটা নিয়ে কিন্তু কোনো ব্যাপার নাই, ঠিক আছে। আমাদের রেশিওটা নিয়ে হচ্ছে ব্যাপার, মানে এখানে যে রেশিওটা থাকবে এখানেও যেন সেম রেশিও থাকে, ঠিক আছে, সংখ্যাটা ব্যাপার না। তাহলে দেখো আমরা যখন এদেরকে মানে রেশিওটা সমান করে নিলাম এবং নাইট্রোজেনটাকে ফিক্স করে নিলাম, তাহলে যখন যে রেশিওটা আমাদের তৈরি হলো 1:2:3:4:5, এটা কিন্তু একটা স্মল হোল রেশিও, যেটা কিনা ওই লটাকে ওবে করে চললো। শুধু এখানটাকে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু একটা এলিমেন্টের মাস কিন্তু ফিক্সড হতে হবে, অন্যটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু যে কোনো একটা এলিমেন্টের মাস অবশ্যই ফিক্সড হতে হবে। যদি ফিক্সড না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ফিক্সড করে নিয়েছি, এটা খেয়াল রাখবে। 4 নম্বর ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন যেটা বলছে সেটা দেখো কি বলছে, হোয়েন টু এলিমেন্টস কম্বাইন্ড সেপারেটলি উইথ এ ফিক্সড মাস অফ থার্ড এলিমেন্ট দেন দ্য রেশিও অফ মাসেস in which they do so bears a small whole number ratio to the ratio of masses in which they themselves combines. দেখো সূত্রটা শুনে তোমাদের মনে হতে পারে যে কি পড়াচ্ছে, কি এত বড় সূত্র, কিছু মাথা ঢুকছে না। তো প্রত্যেকটা সূত্রের পর আমি যখন এক্সাম্পলটা দিচ্ছি, এক্সাম্পলটার সাথে সূত্রটা ভালোভাবে মিলে নেবে, তাহলে কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে পারবে। আমি কিন্তু প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড ধরে বলছি। দেখো বলছে যে হোয়েন টু এলিমেন্টস কম্বাইন্ড সেপারেটলি, সাপোজ 2 এলিমেন্টস হচ্ছে কার্বন অ্যান্ড সালফার, বলছে কম্বাইন সেপারেটলি, আলাদা আলাদাভাবে কম্বাইন করবে উইথ এ ফিক্সড মাস অফ থার্ড এলিমেন্ট। ফিক্সড মাস অফ থার্ড এলিমেন্ট এখানে অক্সিজেন। তো দেখো যখন থার্ড এলিমেন্টের সাথে ওরা রিয়াকশান করছে বা কম্বাইন করছে, তো কার্বন আর অক্সিজেন মিলে CO2 হচ্ছে, সালফার আর অক্সিজেন মিলে SO2 হচ্ছে। তো বলছি দেখো ফিক্সড মাস অফ থার্ড এলিমেন্ট, দেখো এখানে এই থার্ড এলিমেন্টের মাস কত 32, এবং এখানে থার্ড এলিমেন্টের মাস কত 32। তাহলে এই যে 32 আর 32 এদের মাসটা কিন্তু, এদের যে মাস এটা কিন্তু ফিক্সড মাস। তারপরে কি বলছে দেখো, ফিক্সড মাস অফ থার্ড এলিমেন্ট দেন দ্য রেশিও অফ মাসেস ইন হুইচ দে ডু সো, মানে কার্বন আর সালফার তারা যে নির্দিষ্ট রেশিওতে আছে, যে অনুপাতে আছে, সেটা কোন অনুপাতে আছে 3:8, বোঝা যাচ্ছে 3:8। দ্য রেশিও অফ মাসেস ইন হুইচ দে ডু সো বিয়ার্স এ স্মল হোল রেশিও, কাদের সাথে না রেশিও টু দ্য মাসেস ইন হুইচ দে দেমসেলফ কম্বাইন, মানে তারা যদি নিজেদের মধ্যে কম্বাইন করে যেটা তৈরি করবে তাদের সাথে এ স্মল হোল নাম্বার রেশিও তো থাকবে। দেখো তাহলে তারা যদি কম্বাইন করে তাহলে কার্বন ডাইসালফাইড তৈরি করবে, এবং সেখানে দেখো 3:16 তাদের রেশিওটা। তাহলে বলছে এই যে এই দুই রেশিওটা একটা স্মল হোল রেশিও হবে, এদের যে অনুপাতটা। দেখো কার্বন আর সালফারের মধ্যে 3:8, তো 3/8, কার্বন আর সালফার ডাইঅক্সাইডের মধ্যে 3:16, তো 3/16। দেখো আমরা রেশিওটা হচ্ছে 2:1, যেটা কিনা একটা স্মল হোল রেশিও। যদি এটা বুঝতে অসুবিধা তাহলে আরও একটা এক্সাম্পল দেখো, আবার বলছি দেখো, হোয়েন টু এলিমেন্ট কার্বন অ্যান্ড অক্সিজেন
কম্বাইন সেপারেটলি কম্বাইন করবে উইথ এ ফিক্সড মাস অফ থার্ড এলিমেন্ট হাইড্রোজেন, এবং কার্বন আর হাইড্রোজেন মিলে যেটা কম্বাইন করে যেটা হচ্ছে CH4 মিথেন, এবং হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যেটা হচ্ছে H2O। এখানে দুজনে কমন হচ্ছে হাইড্রোজেন। এখানে দেখো হাইড্রোজেনের যে রেশিওর যেটা মাস ফিক্স মাস 1, এখানেও হাইড্রোজেনের যে ফিক্স মাস সেটা হচ্ছে 1, তাহলে দুটোরই হচ্ছে তোমার মাসটা ফিক্সড। তাহলে ওই যে ফিক্সড মাস অফ থার্ড এলিমেন্ট মিলে গেল। দেন দ্য রেশিও অফ মাসেস ইন হুইচ দে ডু সো, মানে কার্বন আর অক্সিজেনের এমনি নর্মাল মাসেসের অনুপাত। দেখো কার্বন আর অক্সিজেনের কত, কার্বনের কত, কার্বনের অ্যাটমিক মাস 12, অক্সিজেনের অ্যাটমিক মাস 16। তো যদি 12:16 করি আমরা, দেখো 3:4, তাহলে কার্বন আর অক্সিজেনের যে দ্য রেশিও অফ মাস ইন হুইচ দে ডু সো, মানে 3:4 অনুপাতে আছে। কিন্তু কম্বাইন করলে তাদের যে রেশিওটা হবে, কম্বাইন করলে যে CO2 তৈরি হচ্ছে, CO2 তে কত আছে 3:8। তাহলে এই 3:4 আর 3:8 এদের যে অনুপাতের রেশিও, সেটা একটা স্মল হোল রেশিও হবে। দেখো 3:4, 3/4/3/8, তাহলে এদের অনুপাত হবে 2:1। ঠিক আছে, আরও একটা উদাহরণ দেখো, সালফার, অক্সিজেন আর হাইড্রোজেন। এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। নিজেরা যদি করে না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই বলবে, এটা নিজেদের হোমওয়ার্ক থাকলো। তারপরে যেটা হচ্ছে ফিফথ ল, গে-লুসাক্স লটা কি বলছে, হোয়েন গ্যাসেস রিয়াক্ট দে ডু সো ইন ভলিউম হুইচ bears a simple whole number ratio to one another and to the volume of product formed if gaseous। দেখো কি বলছে, যদি আমরা এটাকে বাংলাতে বলি তাহলে কিন্তু একটা মানে একটা অনেক লার্জ হয়ে যাবে। যে ঠিক এরকম সূত্রটা, যে গ্যাসীয় বিক্রিয়ায় যে অংশগ্রহণকারী বিক্রিয়কগুলো যদি সমচাপ আর উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে কিন্তু ওই সমচাপ ও উষ্ণতায় তারা কিন্তু সরল অনুপাতে থাকে। এটা কিন্তু গে-লুসাকের ল। একটা উদাহরণ দিয়ে যদি ভালোভাবে বোঝানো যায়, দেখো H2 গ্যাস, Cl2 গ্যাস, দুজন রিয়াকশান করে HCl হবে, এবং এটাকে ব্যালেন্স করলে 2 হবে, কারণ ব্যালেন্স করলাম কারণ এদেরকে মাসটাকে সমান করতে হবে। এখানে দেখো যদি 1 ভলিউম H2 গ্যাস 1 ভলিউম Cl2 গ্যাসের সাথে রিয়াকশান করে 2 ভলিউম HCl গ্যাস উৎপন্ন করে, তাহলে যদি আমরা এটাকে 20 ml নিই, 20 ml H2 গ্যাস 20 ml Cl2 গ্যাসের সাথে 40 ml HCl গ্যাস কিন্তু উৎপন্ন করবে। এটাই বলছে যে H2 আর Cl2 যে অনুপাতে থাকবে, তাহলে যে প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা যদি গ্যাসিয়াস হয় তাহলে কিন্তু সেটাও কিন্তু ওই সরল অনুপাতেই থাকবে। 1 ভলিউমের সাথে H2, 1 ভলিউমের সাথে Cl2 রিয়াকশন করে যদি 2 ভলিউম HCl গ্যাস করে, তাহলে 20 ml H2 20 ml Cl2 সাথে রিয়াকশন করে 40 ml HCl গ্যাস উৎপন্ন করবে। এবং এখানে শর্তটা হচ্ছে অবশ্যই প্রোডাক্টটাকেও গ্যাসিয়াস হতে হবে। তো একটা উদাহরণ দিচ্ছি, দেখো একটা কোশ্চেন, যে when 100 ml of CH4 burns it produces CO2 and H2O, find volume of O2 required and CO2 produced। মানে 100 ml মিথেনকে যদি আমরা জ্বালাই তাহলে CO2 এবং জল উৎপন্ন হবে, তাহলে ওই রিয়াকশানে কত ভলিউম অক্সিজেন দরকার এবং কত ভলিউমের CO2 তৈরি হলো সেটা বার করতে বলছে। তো প্রথমে আমরা রিয়াকশানটা লিখবো। দেখো মিথেন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জল আর হিট উৎপন্ন করে। রিয়াকশানটাকে ব্যালেন্স করেছি। দেখো এখানে CH4, O2 আর CO2 তিনটেই গ্যাসিয়াস ফেজ হলে, গ্যাস ফেজ হলেও H2টা কিন্তু লিকুইড ফেজ আছে। তো আমরা প্রথমে লতেই বলেছি যে প্রোডাক্টটা যদি গ্যাসিয়াস হয় তাহলে আমরা তার পরিমাণটা বলতে পারবো, যদি লিকুইড হয় তার কথা কিন্তু গে-লুসাক বলেনি। তো আমাদের কত পরিমাণ H2 উৎপন্ন হলো সেটা কিন্তু আমরা জানতে পারবো না। CO2 কত পরিমাণ উৎপন্ন হলো সেটা কিন্তু আমরা অবশ্যই বলতে পারবো, যেহেতু এটা গ্যাসিয়াস। এটা লিকুইড বলে আমরা এটা বলতে পারবো না। দেখো এখানে আমি দেখি যে 1 ভলিউম CH4 2 ভলিউম অক্সিজেনের সাথে রিয়াকশন করে 1 ভলিউম CO2 তৈরি করলো। তাহলে আমাদের এখানে কি বলেছে যে 100 ml CH4, তাহলে 100 ml CH4 তাহলে কত ml O2 সাথে রিয়াকশন করবে, যদি 1 ভলিউম 2 ভলিউমের সাথে করে তাহলে 100 ml 200 ml সাথে করবে, এবং 1 ভলিউম
CH4 2 ভলিউম O2 সাথে রিয়াকশন করে 1 ভলিউম CO2 করলে 100 ml CH4 200 ml CO2 O2 সাথে রিয়াকশন করে 100 ml CO2 উৎপন্ন করবে। একদম ইজি, বুঝে গেল। আরও একটা দেখো, এখানে আমি দিয়েছি যে নাইট্রোজেন আর হাইড্রোজেন রিয়াকশন করে, যেটা হেবার প্রসেস বলা হয়, যে অ্যামোনিয়া উৎপন্ন করে। সেখানে দেখো যে বলেছে যে 60 ml নাইট্রোজেন দিয়েছে এবং 60 ml হাইড্রোজেন দিয়েছে। তাহলে যে রেজাল্টান্ট মিক্সচার বা প্রোডাক্ট যেটা তৈরি হবে তাদের কম্পোজিশনটা বলেছে, মানে কি পরিমাণ হবে সেটা বলতে চাইছে, বা কত পরিমাণ আনরিয়াক্টেড থাকবে সেটা জানতে চাইছে। তো এখানটা যদি দেখি আমরা যে 60 ml দিয়েছে নাইট্রোজেন এবং 60 ml হাইড্রোজেন দিয়েছে, কিন্তু আমরা এখানে দেখছি যে 1 ml 1 ভলিউম নাইট্রোজেন 3 ভলিউম হাইড্রোজেনের সাথে রিয়াকশন করছে। তো আমরা যদি 16 ml নাইট্রোজেন নিই তাহলে আমাদের হাইড্রোজেন দরকার 180 ml, কিন্তু আমাদের হাইড্রোজেন দিচ্ছে 60 ml। তো আমাদেরকে উল্টো দিক দিয়ে নিতে হবে, যদি আমরা 60 ml হাইড্রোজেন নিই তাহলে আমাদের নাইট্রোজেন লাগবে 20 ml, যেটা কিন্তু আমাদের কাছে আছে। কিন্তু আমরা যদি 60 ml নাইট্রোজেন নিই তাহলে আমাদের 180 ml হাইড্রোজেন লাগবে, যেটা কিন্তু আমাদের কাছে নেই। আমাদের হাইড্রোজেন দিচ্ছে 60 ml। তো সেই জন্য যেটা আমাদের কম আছে সেটা নিয়ে আমাদের রিয়াকশানটা চালাতে হবে। তাহলে 60 ml রিয়াকশান করবে 20 ml এর সাথে, তাহলে 60 ml 20 ml এর সাথে রিয়াকশান করে 40 ml করবে। কেন 40 ml করবে? কারণ এখানে 1 ভলিউম মানে 20 ml, 3 ভলিউম মানে 60 ml, তাহলে 2 ভলিউম মানে কেন অবশ্যই 40 ml। বোঝা গেল? তাহলে দেখো এখানে কিন্তু কত ভলিউম নাইট্রোজেন রিয়াকশান করলো না, দিয়েছিল 60, রিয়াকশান করেছে 20, তাহলে বাকি থাকলে কত 40, এবং অ্যামোনিয়া কত তৈরি হলো 40 ml। তাহলে অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া যেটা উৎপন্ন হলো সেটা 40 ml, আনরিয়াক্টেড নাইট্রোজেন কতটা 40 ml, এটাই জানতে চাইছিল। তো গুড বাই স্টুডেন্ট, সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।